প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সিল টিভি থেকে আপনাদের সকলের সাথে যুক্ত হচ্ছি আমি রাফা। মানুষের জন্য মানবতা, মানবতার জন্যই মানুষ। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, করোনার চেয়েও সবচেয়ে বড় শত্রু হচ্ছে দারিদ্রতা। বাংলাদেশের অধিকাংশ মানুষই দরিদ্র, তারা দিন আনে দিন খায়। এমন যখন অবস্থা, দেশ যখন পুরোটাই লকডাউন, সব কিছুই যখন বন্ধ, তখন সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এই অসহায় মানুষগুলো। ঠিক সেই সময় এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই, সাহায্যের হাত বাড়িয়ে গিয়েছেন মানবতার জয়গান। আজ আমরা এমনই একজনের কাছ থেকে তার মানবতার জয়গানের কথাগুলো শুনব। তিনি হলেন অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্টস অফ বাংলাদেশ আটাব, সিলেট অঞ্চলের সাবেক সভাপতি ও যান্ত্রিক ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব আব্দুল জব্বার জলিল। আমরা তার সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলাম এবং তার এই মানব সেবা সম্পর্কে জানতে চেয়েছিলাম। পাশাপাশি বর্তমানে ট্রাভেল এজেন্টস বা ট্রাভেল ব্যবসায়ী যারা আছেন তারা কী অবস্থায় আছেন সেই সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম। চলুন দর্শক, ফোন আলাপটি শুনে আসি। তো এখন পর্যন্ত আপনারা এই যে করোনার পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতজনকে এভাবে সাহায্য সহযোগিতা দিয়েছেন? দেখেন, এটা আমার কোনো মানুষের জীবনের একটা অভ্যাস থাকে। আমার জীবনের অভ্যাস হলো যে সব সময় আমি নিজে চলতে চাই এবং পাশের লোককে নিয়েই চলতে চাই। আমার পাশে একজন খাবে না আর আমি খাবো, এইটা আমার অভ্যাস নয়। এই হিসাবে এই যে মহামারী আসছে, যেটা বিশ্ববাসী একেবারে স্তম্ভিত হয়ে গেছে, অনেক অনেক শক্তিধর রাষ্ট্র স্তম্ভিত হয়ে গেছে। এই অবস্থায় আমি চিন্তা করে আমি 3 দফায় জালালপুর, মুগলবাজার এবং শিলাম এবং স্থানীয় সিলেটেও ত্রাণ সামগ্রী বিতরণ করতে। ত্রাণ আমি যাকে দিচ্ছি তার ধরেন 1 সপ্তাহ থেকে 10 দিনের খাবারের একটা ব্যবস্থা করে দিচ্ছি, যদি আল্লাহ চালায় চলতে পারবে। এই হিসাবে এই পর্যন্ত প্রায় 2500 পরিবারকে আমি দিচ্ছি। কি কি ধরনের ত্রাণ সামগ্রী আপনারা দিয়েছেন? চাল ডালের পাশাপাশি আর কি কিছু দিয়েছেন আপনারা? ত্রাণ সামগ্রীর মধ্যে মনে করেন, প্রথমে একটা বলি যে জনসাধারণদের দেওয়ার পরেও একটা গ্রুপকে দিয়েছি, যেমন ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে দক্ষিণ যে আলিম উলামা 126 জনকে দিয়েছি। এটা ইউএনওর সুপারিশে আমি দিয়েছি, দক্ষিণ উপজেলার ইউএনও। তো আমি ত্রাণ সামগ্রীর মধ্যে দিচ্ছি ধরেন 5 কেজি থেকে 10 কেজি চাল। কোনো কোনো জনকে 10 কেজি চাল দিয়েছি, কোনো কোনো জনকে 5 কেজি চাল দিয়েছি। আলু দিয়েছি, ওইল দিয়েছি, চিনি দিয়েছি, কোনো কোনো সময় ময়দা দিয়ে ছানা দিয়েছি আর ছানা দিয়েছি। আর আগামী পরশু থেকে আমি আরেকটা সিস্টেম শুরু করব, একটা কল সেন্টার হিসাবে। ওই কল সেন্টারে কিন্তু একেবারে পরিপূর্ণভাবে খাদ্যদ্রব্য বাসায় পৌঁছে দেওয়ার মধ্যবিত্তদের, এইগুলা শুধু গরিবের জন্য না, মধ্যবিত্তদের জন্য। যারা ফোন করে ঠিকানা দিবেন, অসহায়ত্ব দেখাবেন, বুঝাবেন, ওনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনারা এই যে গত এতদিন ধরে যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে, আপনারা কিভাবে দিয়েছেন? কারণ আমরা অনেক সময় দেখেছি যে অনেক জায়গায় বিশৃঙ্খলা হয়েছে, সেই ক্ষেত্রে আপনাদের দিক থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে কিনা? সুষ্ঠুভাবে, আপনার কথা কেটেই আমি বলতেছি, আমি সুষ্ঠুভাবে দেওয়ার চেষ্টা করেছি। যেমন জালালপুরে দিয়েছি 2বারে 700-1400 পরিবারকে। আমি কয়েকটা সিএনজি নিজে ভাড়া করে এক একটা গ্রামে আগে গোপনীয়ভাবে আমি তালিকা করে নিয়েছি এবং সিএনজিতে মাল উঠাইয়া দিয়া সিএনজি ড্রাইভারের সাথে আমার প্রতিনিধি একজন দিয়েছি। ওই গ্রামে গিয়া আমার তালিকা অনুযায়ী ঘরে ঘরে দিয়ে আসছে। ঠিক মগলবাজারে এইভাবে করেছি, শিলামের আংশিক অংশে কিছু অংশে এইভাবে দিয়েছি। সিলেটে আপনি মূলত কোন কোন জায়গায়, বিশেষ করে আপনি বলছিলেন যে মগলাবাজার বা শিলাম, এছাড়াও আপনি আরো কোন কোন জায়গায় দিয়েছেন? মগলবাজার, শিলাম, জালালপুর, এছাড়াও আমি দক্ষিণ সুরমার ওই যে বললাম ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে যে আলিম উলামা আছেন সবাই ওনাদের চাহিদা মতো দিয়েছি। এছাড়া সিলেটে আমার যে আনন্দ টাওয়ার আছে, আনন্দ টাওয়ারে মোটামুটি ছোটখাটো একটা ত্রাণ হিসাবে গড়ে তুলেছি আমি এবং আরো আমার বন্ধু বান্ধব সহ, তারাও দিচ্ছি। আমরা এইখান থেকে সুবিধা এই আমরা যারাই আসতেছে বা যারাই ফোন করতেছে, যারাই করতেছে, এদেরকে দিচ্ছি। আরেকটা জিনিস আমরা করেছি যে
স্লিপ সিস্টেম সিলেট শহরে জি আমরা পানসি বাজারের একটা স্লিপ দিচ্ছি, যেখানে 1 টাকা যে কোনো বাজার আপনি ক্রয় করতে পারবেন, আপনি 200 টাকা পেমেন্ট করেন, বাকি 800 টাকা আমরা পেমেন্ট করি। অত্যন্ত সুন্দর উদ্যোগ আপনাদের। এই যে আপনারা যে পানসি বাজারে যে উদ্যোগটা নিয়েছে, এখন পর্যন্ত এই উদ্যোগ সম্পর্কে কজন জানেন বা এখন পর্যন্ত কতজন ক্রেতা এইভাবে বাজার করেছেন? পানসি বাজারের যে উদ্যোগ নিয়েছি 3 দিন হয় আমরা। আচ্ছা, আজ পর্যন্ত আমরা 60 জনকে স্লিপ দিয়েছি। আপনারা এই যে এত মানুষকে আপনারা বললেন যে প্রায় 2500-এর মতো মানুষকে আপনারা ত্রাণ দিয়েছেন, এই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ আমি একা দিয়েছি। আপনি একাই? আর মানে এই যে আপনি সম্পূর্ণ যে একাই দিয়েছেন, এরপরেও কি আপনার এই ধরনের উদ্যোগ দেখে কি আপনার সাথে সাহায্য সহযোগিতা বা আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য কি কেউ এগিয়ে এসেছেন? হ্যাঁ, আমার এইটা দেখ, আমাদের প্রথমত আমাদের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, জি, উনি আমাকে খুব সহযোগিতা করতেছে। জি, এবং আমার আরো ট্রাভেল স্টেটের 2-1 ভাই খুব সহযোগিতা করতেছে। শফিউল আলম চৌধুরী আজকে সন্ধ্যার পরে আমাদের সিলেট অঞ্চলের জন্য মেডিকেল সেবার একটা অ্যাপ রেডি করে ওটা উদ্বোধন করেছে, যে অনুষ্ঠানে আমি ছিলাম একটু আগে। কিছু ডাক্তার 8-10 জন ডাক্তার নিয়ে অ্যাপ করেছে, যারা অন্যান্য রুগী, করোনা ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত রুগীরা এইখান থেকে সেবা নিতে পারবে। এবং ওই যে পানসি বাজারের যে কাজটা করতেছি, ওইটার সাথে শফিউল আলম চৌধুরী নাদেল সহ আমরা 4-5 জন মিলেই করি। এইটা আমার একার না, 4-5 জন মিলেই করি। তার মানে আপনারা মধ্যবিত্তের জন্য একটা আলাদা মানে ব্যতিক্রম রকমের একটা উদ্যোগ হাতে নিয়েছেন, যেটা মানে হটলাইনের মাধ্যমে নাম্বারে ফোন করে আপনারা খাবার বাসায় পৌঁছে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা পানসি বাজারের একটা উদ্যোগ নিয়েছেন। জি জি জি। এই যে এখন রমজান মাস চলতেছে, রমজানে কি আপনাদের আর কোনো উদ্যোগ, যেমন হচ্ছে যে এবার হয়তো বা দেখা যাবে যে ঈদেরও অনেকটাই ঈদের যে খুশি যেটা অনেকটাই ভাটা পড়ে যাবে, সেক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? শুনেন, আমি হলাম এই মানুষ, আমার জন্ম হলো দক্ষিণ সুমার জালালপুরে, জালালপুরকে আমি প্রায় উঠেছি এবং সিলেট শহরে আমি বিভিন্ন সংগঠনের সাথে আসি বিদায় সিলেট শহরের নাগরিকদেরও আমি প্রায়োরিটি বেশি মনে করি। রমজান মাস এবং সামনে একটা ঈদও আসছে, ঈদে আনন্দ প্রাণ চাঞ্চল্য থাকতে না পারে, করোনা ভাইরাস যদি আরো প্রকোপ হয়, আমাদের দেশে যদি এর আঘাত আরো বেশি হয়, তাহলে এই সব আনন্দ বিলীন হয়ে যাবে। এই আনন্দের মধ্যেও আমার এই সেবা চলমান থাকবে এবং আমি ঈদের আগে ইনশাআল্লাহ ওই যে আমাদের ঘরে অন্তত পিঠা খাওয়ার যে ব্যবস্থা, আমার যে হটলাইনে এখন যে খাবারগুলা দেওয়ার উদ্যোগ নিয়েছি, এইটাকে ঈদের 1 সপ্তাহ আগের থেকে এইটাকে মেনু চেঞ্জ করে আমি অন্য পদ্ধতিতে দিব, যাতে মানুষ পিঠা খাইতে পারে, ঘরের ভিতরে অন্তত আনন্দ করতে পারে। যেমন হচ্ছে সেমাই বা শরবত, এগুলো ময়দা চালও দিব, যাতে দুটো চাল দিব, যাতে উনি ঈদের দিন অন্তত ঈদের দিনটা আনন্দ করতে পারে। অর্থাৎ এক কথায় আপনাকে বলে রাখি, আমার জানা মতে যদি আমি জানি যে কোনো মানুষ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে, আমি তাকে না দিয়ে আমি খাবো না। এই যে এখনকার যে অবস্থাটা চলছে, আমরা তো প্রায় মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, এই যে সহায়তা আপনারা দিয়ে যাচ্ছেন, আপনারা মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটাচ্ছেন, অনেকেই আপনাদের এই সাহায্য পেয়ে খেয়ে বেঁচে চলছে। এই যে মানুষের আপনি পাশে দাঁড়িয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, কেমন লাগছে বা আপনার ব্যক্তিগত কি অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে? শুনেন, আসলে আমাদের দেশটা হলো অভাব অনটনের দেশ, এখনো আমরা পূর্ণ অভাব থেকে পূরণ করতে পারি নাই আমাদের সমাজ ব্যবস্থা, মন মানসিকতা। আমার এক সময় দুঃখ লাগে যখন একজনকে দেওয়ার পরে এই মানুষটি আবার চায়, অন্যজনকে দেওয়ার কথা বলে না, এটা আমাদের মানসিকতার অভাব। আর আমার হলো, আমি যেহেতু ছোটবেলা থেকে দিয়ে অভ্যাস, আমি দিয়ে সবসময় আনন্দ পাই, এই জন্য পাই যে মরার সময় তো আমি নিয়ে যেতে পারবো না,
আমি দিয়ে যেগুলো গেলাম মরার সময় এইগুলো যদি মনে পড়ে আমার হাসি মুখে মরতে পারবো, আনন্দ নিয়ে মরতে পারবো। এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার ছেলেমেয়েরা আমার এইগুলোতে উৎসাহ যোগায়। তারা বলে যে তুমি দেও, যেহেতু দিতে থাকো তুমি দেও। এই সুযোগে আমি যে দিচ্ছি আমি আনন্দই পাচ্ছি, কারণ রমজান মাস একটু আমি বয়স্ক লোকও, আমার এই করোনা ভাইরাসের প্রথম দুশ্মন লাঞ্চে আমার প্রবলেম রয়েছে। তারপরেও আমি নিয়মিত অফিসে বসে আমি একাই এই ফোনের মাধ্যমে বাজার টাজার করে আর 3 জন লোক আছি যারা প্যাকেজিং করতেছে, সেই কাজগুলো আমি করতেছি। এই সবগুলোর মধ্যেই আমার একটা আনন্দ আছে, যে আনন্দের মধ্যে আমি করোনা ভাইরাসের মতো মহামারীকেও ভয় পাই না। আমার আনন্দটা এর চেয়ে বড়। এই আনন্দ নিয়ে আমি শেষ জীবনটা কাটাতে চাই এবং আশা রাখি আমার যে কল সেন্টারের সিস্টেম, এইটা আশা রাখি এই করোনা ভাইরাস মহামারীটা আমি দোয়া করি আল্লাহর কাছে যত তাড়াতাড়ি সম্ভব এইটা থেকে আমরা পরিত্রাণ পাই। আর না হলেও অন্তত এই বছর সারাটাই আমি কল সেন্টারের মাধ্যমে ক্ষুদ্রতম অংশ হিসাবে মানুষকে সাহায্য করার চেষ্টা করব। আপনি যে একটা কথা বলছিলেন যে আপনার ত্রাণ দিতে গিয়ে দেখেছেন যে একজন এসে বারবার এসে ত্রাণ নিচ্ছে, অন্যজনের কথা বলছেন না, তো আপনারা নিশ্চয়ই তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন এবং তাদের ক্ষেত্রে আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আমি যে সিস্টেমে দেই আমি তো তালিকা করে দিই। যেমন আমার জালালপুরে প্রতিটি গ্রামে 30, 40 বা 50 পরিবার, বড় গ্রাম হলে 50 পরিবারে পেয়ে গেছে আমার ত্রাণ। 2 বা 3 বারে দিচ্ছি। জালালপুরও কল সেন্টার আমি রেডি করেছিলাম, এই হিসেবে আমি দিয়েছি। তো আমি দেখেছি যে একবার দিয়েছি তালিকায় নাম আছে, আবার সেই লোকের নাম আছে, তো এটা বাদ দিয়ে আমি নতুন লোককে দিয়েছি। তো আমি সবার প্রতি এই উপদেশ রাখবো যে আমি খাই, আমার বাইকেও খাওয়াই, আমি বাঁচি, অন্যরাও বাঁচক, দেশ বাঁচক, এই মানসিকতা আমাদের গড়ে তোলা উচিত। আপনাদের এই যে সহায়তা কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে? মানে এটা কি যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিন পর্যন্ত চলবে? আমারটা ক্ষুদ্রতম হলেও আমার যদি এমন অবস্থা দাঁড়ায় যে আমার টাকা পয়সার অভাব চলে আসছে, তারপরে ক্ষুদ্রতম হলেও শেষ পর্যন্ত আমি চেষ্টা করব যে আমার খাবারটাও না হয় অন্যকে দিয়ে বন্টন করে 2 জনে খাওয়া। সেই সময় পর্যন্ত চলবে, যত সময় পর্যন্ত মানুষ বিপদ থেকে উদ্ধার না হয়েছে। আপনাদের পরবর্তী কি কোনো ধরনের আর উদ্যোগ আছে কিনা ভবিষ্যতে? আমাদের তো প্রতি এই যে কল সেন্টার দেখে এইটার মাধ্যমেই চালিয়ে যাব, এটাই চলবে, এইটাই চলবে, এটা কন্টিনিউ চলবে। এইটা মধ্যবিত্তের কল সেন্টার, যেটা ওটা হচ্ছে মধ্যবিত্তের জন্য। হ্যাঁ, কল সেন্টারটা মধ্যবিত্তের, যারা লজ্জায় বলে না, গোপনীয় ভাবে লিখে দিচ্ছি আমি। এবং এইটা পরশুদিন শনিবার, ওইটা কিন্তু আপনাদের নিউজ সহ সব নিউজে আমি দেওয়ার চেষ্টা করবো। আমার নম্বর দিয়ে, মোবাইল নম্বর দিয়ে, যে কল সেন্টারে কল করলে গোপনীয়ভাবে শুধু বাসার ঠিকানা দিবেন, আমরা পৌঁছে দিই। এবং আশা রাখি দোয়া করবেন আপনারাও। আপনার কি বলেন? না, আপনি শেষ করেন। যেন আমার সামনে তো আল্লাহ এইভাবে রাখে, মনের সাথে মিল রাখে, যে মানুষের বিপদে যাতে সবসময় সাথুর দিতে পারি, সেই সামর্থ্যটুকু যাতে আল্লাহ রাখে, সেইগুলো দোয়া করবে। আপনাকে যারা সাহায্য সহযোগিতা করছেন, যেমন আপনি বলেছিলেন যে আওয়ামী লীগের তিনি নাদেল ভাই, তিনি আপনাকে সাহায্য সহযোগিতা করছেন, যারা আপনাকে সাহায্য সহযোগিতা করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি ওনাদেরকে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যেমন নাদেল সাহেব আমার জালালপুরেও আমি যে দিছিলাম গেছেন, দেখে অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলেছেন আমি 100 পরিবারেরটা আমি 100 পরিবারের কিছু টাকা আমাকে দিয়েছে, বুঝছেন? তো এইটা আমি খুব খুশি হয়েছি যে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের, উনি আমার এই ত্রাণকে উৎসাহ দিয়েছেন, অর্থনৈতিক সহযোগিতা করেছেন। এটা খুব আমি গর্বিত, নিজে মনে মনে গর্বিত হয়েছি যে নাদেল আমার ছোট ভাই, আমার সাথে সম্পর্ক, তার যে মন মানসিকতা এইরকম, এর জন্য মনে মনে খুশি হয়েছি। আপনি অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আতাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি হিসেবে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন?
আমি প্রথমত আমি ঘোষণা দিয়েছিলাম করোনা ভাইরাস আসার সাথে সাথেই আমি ঘোষণা দিয়েছিলাম আমার ট্রাভেল ট্রেডের দ্বারা কোনো বিপদে পড়বে আমাকে গোপনীয়ভাবে ফোন দেওয়ার জন্য। এর পরবর্তীতে আমি ঘোষণা দিয়েছি ট্রাভেল ট্রেডের দ্বারা স্টাফ কর্মচারী তারা বিভিন্ন জন গোপনীয়ভাবে আমার কাছ থেকে কিছু সহযোগিতা নিয়েছেন। আমি ট্রাভেল ট্রেডকে প্রথমে সামনে এনে আমি বলতে চাই যে আমি জীবিত থাকলে এই মহামারীতে আপনাদেরকে আমি পেট ভরে খাবো না, আমি অন্তত সবাইকে নিয়ে খাওয়ার চেষ্টা করব। আমার যা কিছু আছে তাই বিলিয়ে দিয়ে নিজে আনন্দ উপভোগ করার চেষ্টা করব। আর আমি সিলেটবাসীর জন্য বলতে চাই যে আমি এক সামান্য মানুষ। আমি ধরেন সিলেটের 1000 জনের নিচে আছি। আমার নিজের থেকে 1000 নয়, আরো বেশি এর নিচে আমি আছি। আপনাদের সিলেটবাসীর প্রতি আমার আকুল আবেদন যে টাকা কোনদিন সাথে নিয়ে যাওয়া যায় না। দুনিয়াতে আমাদের দায়িত্ব ছেলে মেয়েদের মানুষ করা, আর টাকা ভালো কাজে ওগুলোকে ব্যবহার করে যাওয়া। আপনাদের এই সিলেটবাসী সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা সুযোগ পেয়েছেন। এই মহামারীতে অনেক মানুষ বিপদে পড়বে, অনেক মানুষ অসহায় হয়ে যাবে, অনেক মধ্যবিত্ত অনেক সম্পদশালী মানুষ অসহায় হয়ে যাবে। আপনি গোপনীয় তার পাশে দাঁড়ান। আরেকটা কথা আমি বলতে চাই, আমি দেখতেছি যেটা যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে ফেসবুক মিডিয়া বিভিন্নভাবে দেখতেছি যে মানুষের মন মানসিকতা এইরকম হয়ে গেছে যে আমি যে সাহায্যটা করবো এটা আমার জীবনের একটা বিজ্ঞাপন হিসাবে প্রচার হোক, আমার সুনাম হবে। এই মন মানসিকতার পরিত্রাণ করতে হবে, দূর করতে হবে। দূর করে শুধু আল্লাহর ওয়াস্তে মন থেকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার সাহায্য যাতে জীবনের বিজ্ঞাপন না হয়, এই উপদেশটুকু দিব। বর্তমানে আপনাদের যে ট্রাভেল এজেন্সির সাথে যারা জড়িত আছেন, যারা স্টাফরা আছেন, তারা কেমন আছেন? তাদের কি অবস্থায় আছে? যেহেতু অফিস আদালত এখন কাজকর্ম সবকিছু, যারা আছেন তারা কেমন আছেন? এই করোনা মহামারীতে যদিও প্রকাশ পাচ্ছে না, কিন্তু প্রথমত কিন্তু এভিয়েশন সেক্টর, এয়ারলাইন সেক্টর এবং ট্রাভেল এজেন্টরা অসহায় হয়ে গেছে। আমাদের অফিসে প্রত্যেকের অফিসে 4-5 জন করিয়া স্টাফ আছে। আমাদের সিলেট অঞ্চলে 200 বৈধ ট্রাভেল এজেন্সি রয়েছে। ধরেন এর সাথে জড়িত আরো 2-3 হাজার লোক পরিবার আছে। যেহেতু লকডাউনে অফিস খোলা যাচ্ছে না, আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। 2-3 মাস, হয়তো 1 মাস কেউ দিতে পারবে, 2-1 মাস করে সবাই একটু নিশ্চুপ হয়ে যাবে, অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। আমি ট্রাভেল এজেন্টের প্রতি এটা বলতে চাই যে সবাই সাহস রেখে আপনার অফিসে যে কাজ করেছিল তাকেও আপনি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে সে ক্ষুধার জ্বালায় যাতে যন্ত্রণায় হাহাকার না করে। আমাদের ট্রাভেল এজেন্সি খুব খারাপ অবস্থায়। প্রথম সেক্টরই হলো যে সেক্টরটা ট্রাভেল ট্রেডটা এই করোনা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আসতে হলে অন্তত 2 বছর সময় লাগবে। আপনাকে একটা জিনিস বলি, কালকে মনে করেন ঘোষণা করলো এয়ারলাইন ফ্লাইট দিবে, মনে করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন ফ্লাইট শুরু করবে, ফ্লাইটটা কোথায় দিবে? ফ্লাইট যদি যুক্তরাজ্যে যেতে হয়, যুক্তরাজ্য তো ওপেন করতে হবে। যুক্তরাজ্যে অনুমতি দিলে না যুক্তরাজ্যে ফ্লাইট যাবে। কোথায় হুট করে বললে তো আর ফ্লাইট দেওয়া যাবে না। সৌদি আরব টোটালি তার ফ্লাইট বন্ধ করে দিয়েছে, দুবাই বন্ধ করে দিয়েছে, যুক্তরাজ্য বন্ধ করে দিয়েছে, আমেরিকা বন্ধ করে দিয়েছে, সব দেশ বন্ধ করে দিয়েছে। সবগুলো এয়ারলাইন্স লকডাউনে রয়েছে। যে জায়গায় এয়ারলাইন্সগুলোই অনেকটা 2-1টা বিলীন হয়ে যাবে, থাকতে পারবে না, এই ধরনের সমস্যায় রয়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে ট্রাভেল ট্রেড সব অনেক দিন লাগবে, অনেক কষ্ট লাগবে, এবং ট্রাভেল এজেন্সি অর্ধেক বিলীন হয়ে যাবে আমার মনে হয়।
এই ক্ষতির মুখে পড়ে আপনি মনে করছেন যে অনেকগুলো বিলীন হয়ে যেতে পারে, যেহেতু এই লকডাউনের এখন আমার যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে মহামারী এসেছে, করোনা হয়তো বা কিছুদিন পরে ভ্যাকসিন আবিষ্কারের পরে এটা হয়তো বা চলেও যাবে, এখান থেকে শিক্ষা নিয়ে কি আমরা ভবিষ্যতে এই যে ট্রাভেল এজেন্সি যাতে ক্ষয়ক্ষতির মুখে না পড়ে, অথবা ভবিষ্যতে যদি আবার এরকম কোনো মহামারী আসে সেক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি রাখবেন বা কোনো ধরনের পরিকল্পনা করবেন কিনা? না, আমরা তো পরিকল্পনা আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আজকে 3টার সময় আমাদের মিটিং হয়েছে, জুম মিটিং হয়েছে ঢাকা চিটাগাং। জি, আলোচনা হয়েছে জি, যাতে আমরা এই মহামারী শেষ হওয়ার পরেই যাতে আমরা দাঁড়াতে পারি। কিন্তু বিষয়টা এমনই হলো, আপনাকে বলি, ভ্যাকসিন আজ পর্যন্ত কোন রোগের ভ্যাকসিন 2-3-4-5 বছরের আগে আবিষ্কার হয়নি। যদিও করোনা ভাইরাসের ব্যাপারে তড়িঘড়ি করে বিভিন্ন দেশ উদ্যোগ গ্রহণ করে ভ্যাকসিন আবিষ্কার করে ওইটাকে প্রয়োগ করার চেষ্টা করতেছে, পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতেছে, কিন্তু এইটা পূর্ণাঙ্গভাবে মানুষের দেহে ব্যবহার করার জন্য সার্কুলেট করে বিভিন্ন দেশে, যেমন আগে টিকা ইঞ্জেকশন যে দেওয়া হইতো কলেরা, এইগুলা এইরকম করতে হলে অন্তত 2 সময়ের দরকার আছে, সময়ের দরকার আছে। এবং এর ভিতরে যেহেতু ভাইরাস একবার ছড়াইছে, প্রতিটি সিজনেই এই ভাইরাস আবার ফিরে আসবে। আপনি দেখেন এখন চায়নাতে আবার ফিরে আসছে, আবার ফিরে আসছে, ঠিক এইভাবে ফিরে আসবে। কারণ এই ভাইরাসকে একেবারে সমূলে নির্মূল করা কঠিন হবে। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই ধরনের ভাইরাস মানে করোনা হয়তো বা কিছুদিন পরে শেষ হয়ে যেতে পারে, করোনা পরে আবার কোনো ধরনের ভাইরাস আসতে পারে, তখন আবার এই মহামারীর মধ্য দিয়ে কিন্তু যেতে হবে। আপনি যেটা বলেছিলেন যে ট্রাভেলের এখন অবস্থাটা খারাপ, প্রায় অনেকেই এখন বিলুপ্ত হয়ে যেতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের বাংলাদেশ যে মহামারীর মধ্যে দিয়ে গেল বা পুরো বিশ্ব যে গেল, সেখান থেকে আপনারা মানে কোনো ধরনের শিক্ষা নিয়ে কোনো পরিকল্পনা হাতে গ্রহণ করবেন কিনা, যে এই ধরনের সমস্যা আসলে কিভাবে মোকাবেলা করে ট্রাভেল এজেন্সিগুলোকে আবার ঠিকভাবে দাঁড়া করিয়ে যাতে ক্ষয়ক্ষতির মুখে না পড়ে, সেটা নিয়ে আপনাদের কোনো ব্যবসাটা হলো মানুষ মুভ করতে হবে। জি, আর ভাইরাসের কারণে লকডাউন যেহেতু মানুষ মুভ করতেছে না, ট্রাভেল এজেন্সির এইখানে করার আর কিছু নাই, আর কোনো পরিকল্পনা করেও কোনো লাভ হবে না। মানুষ মুভ না করলে, মানুষ যদি মুভ করে তাহলে আমরা পরিকল্পনা কাজে লাগাতে পারবো। কিন্তু যেহেতু লকডাউন, সারাটা পৃথিবী লকডাউন, সেই জায়গায় কোনো এই ট্রাভেল ট্রেডের ব্যাপারে, এয়ারলাইন্সের ব্যাপারে, ফ্লাইটের ব্যাপারে, মানুষ যাতায়াতের ব্যাপারে এইখানে কোনো পরিকল্পনা করে আর লাভ হবে না। মানে আপনি বলতে যাচ্ছেন যে মানে যেহেতু মুভমেন্ট নাই, কারো এখান থেকে সেখানে যেতে পারছে না, তাই আর এখন আর এখানে কিছু করা সম্ভব না। হ্যাঁ, আপনাদের এই যে আপনি বলছিলেন যে বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়বেন, সেক্ষেত্রে কি আপনারা রাষ্ট্রের কাছে কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা চান কিনা বা কোনো দাবি আছে কিনা? অলরেডি আমাদের পর্যটন সেক্টর থেকে ওয়াবের প্রেসিডেন্ট এবং আমরা মিলিতভাবে অলরেডি রাষ্ট্রের কাছে প্রপোজাল পাঠানো হয়েছে, ট্যুরিজম বোর্ডে লিখিতভাবে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নজরে আনার জন্য সুপারিশ চাওয়া হয়েছে, এইগুলো করা হয়েছে। কিন্তু রাষ্ট্র থেকে এখন পর্যন্ত আমাদের সেক্টরে কোনো প্রণোদনা, আর আসলে রাষ্ট্র যে ঘোষণা করেছে প্রণোদনা, ওইটা আসলে প্রণোদনা নয়, ওইটা 50% হাফ প্রণোদনা। মানে যে নিবে টাকাটা তার স্ব ব্যাংকের মাধ্যমে সে জামানত রেখে নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো সে যে নিবে সে 5.5% ইন্টারেস্ট দিতে হবে, আর 5.5% সরকার দিবে। তো এই বিষয়টা আসলে এখন পর্যন্ত আমাদের ট্রাভেল ট্রেড ট্যুরিজম সেক্টরে, একটা ট্যুরিজম সেক্টরে সর্বপ্রথম উদ্যোগ নেওয়ার দরকার ছিল। ট্যুরিজম সেক্টরে এখনো সরকার কোনো উদ্যোগ নেয় নাই, আমরা সরকারকে লিখিতভাবে দিয়েছি, মন্ত্রণালয়কে দিয়েছি। আপনারা কি আশা করছেন আপনাদেরকে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো সাহায্য সহযোগিতা করা হবে, যেহেতু আপনারা দাবিটা তুলে ধরে আপনারা নিশ্চয়ই আশায় আছেন? যে আমরা আশায় আছি, সাহায্য সহযোগিতা ইনশাল্লাহ সরকার করবে। আর এখন না করলেও যখন লকডাউন উদ্যোগ হবে, নতুনভাবে আমরা যদি ব্যবসা পরিচালনা করি,
তখন আমাদেরকে যদি যারা যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যাদের অফিস আদালত বন্ধ হয়ে যাবে, একেবারে বিলীন হয়ে যাবে, ওদেরকে যদি কিছু সহযোগিতা করে আবার ব্যবসায় ফিরাতে পারে, তাহলে ওদের পরিবার বাঁচলো, ওদের স্টাফদের পরিবার বাঁচলো, এই আশা করি আমরা। আপনাদের মতে মানে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে এই ট্রাভেল সেক্টরে? সেটা কি মানে কোনো হিসাব কি আপনার কাছে আছে না এখন আপনার করা হয়নি? এখন তো এই দেড় মাসে ট্রাভেল সেক্টরে প্রায় 1200 কোটি টাকা পর্যটন খাতে ক্ষতি হয়েছে। 1200 কোটি। এখন এটা যত লম্বা হবে তত আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। আমরা কিছু মহল থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি যে হয়তোবা ইন্টারন্যাশনাল ফ্লাইট হয়তোবা 10 তারিখ থেকে খুলে দিতে পারে, এরকম কিছু গুঞ্জন পেপারে দেখা যাচ্ছে, এখনো কনফার্মেশন আসেনি। বাংলাদেশেও যদি খুলে দেয়, তারপরের পদক্ষেপটা আপনাদের কি হবে যখনই খুলে দেবে? খুলে দিলে একটা বিষয় আছে, মনে করে ইন্টারন্যাশনাল ফ্লাইট খুলে দিবে, এই ফ্লাইটে যাবে কোথায়? যে দেশে যাবে সেই দেশের সরকারও খুঁজতে হবে, বুঝছেন? যে দেশে যাবে সেই দেশের সরকারও তো খুঁজতে হবে। কিন্তু কালকে ঘোষণা করেছে সৌদি আরব তার ভিসা সম্পূর্ণ করে দিচ্ছে, বাতিল করে দিচ্ছে ভিসা সিস্টেমটা। সে যদি ভিসা সিস্টেমই বাতিল করে দেয়, তাহলে মানুষ যাবে কিভাবে? সে ওপেন করতে হবে, ভিসা সিস্টেম ওপেন করতে হবে। মানুষ গেলে মানুষের ইমিগ্রেশন করে ভিতরে ঢুকার পারমিশন থাকতে হবে। এখন যদি মনে করে না আমার দেশে বহিরাগত কেউ এখন আসুক না, এই মহামারী পরবর্তীকালে আসুক না, আমি আরো কয়েকদিন অপেক্ষা করি, সেই দেশে তো ফ্লাইট যেতে পারবে না। জি না। অর্থাৎ শেষমেশ আমরা খুব দুরবস্থার মধ্যে সব সেক্টর, যেহেতু আমরা আন্তর্জাতিকভাবে জড়িত হয়ে ব্যবসা করি, আন্তর্জাতিক সর্বমহলের অনুমতি না হলে আমরা ব্যবসা চালু করতে পারবো না। আন্তর্জাতিক মহলে নিশ্চয়ই খোলার পরে আপনাদের ব্যবসা কিছুটা হলেও শিথিল পর্যায়ে আপনারা আসবে, যদি ফ্লাইটগুলো চালু হয়ে যায় তখন নিশ্চয়ই আপনারা আপনাদের স্থানে আগের স্থানে আবার ফিরে আসবেন। তবে কিছুটা সময়ের প্রয়োজন আছে। সর্বোপরি আপনি আর এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্নগুলো আপনাকে করেছে, এই বিষয় নিয়ে আর কি কোনো কিছু বলতে চান? না, আমি একটি কথাই বলি যে দুর্যোগ যখন আসে, বারবার আসছে, অনেকবার আসছে, পৃথিবী সৃষ্টির পর থেকে মহামারী বারবার আসছে। তো মহামারীতে মানুষ দুর্যোগে পড়ে অনেক মানুষ মারাও যায়, একসময় 6 কোটি মানুষও মারা গেছে। তো মানুষ আবার পরবর্তীতে আস্তে আস্তে দাঁড়ায়। আমি এই কথাই বলতে চাই যে আমরা সাহস নিয়ে থাকতে হবে এবং আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে, আমরা নিশ্চয়ই কোনো পাপ করেছি, যে পাপের প্রায়শ্চিত্ত আমরা নিচ্ছি। আমরা চাচ্ছি সারা পৃথিবী আমাদের দখলেই থাকে। আসলে পৃথিবীতে অনেক প্রাণী আছে, সেই প্রাণীরও অধিকার আছে পৃথিবীতে বাস করার। আমরা কিন্তু সব দখল করে নিয়েছিলাম, এইটা এখন শিক্ষা পাচ্ছি আমরা। এখন দেখেন আমরা এখানে বানর এগুলোকে কি বন্দি করে রাখে না, আমরা গিয়ে তারা দেখতাম ছিল। এখন দেখেন আমরা বন্দি আছি। পৃথিবীর অনেক দেশে কিন্তু পশুরা রাস্তায় হাঁটতেছে। একটু আগে আমি টিভিতে দেখলাম, পশুরা রাস্তায় হাঁটতেছে, হাতিও হাঁটিয়ে দিচ্ছে, হরিণরা রাস্তায় ঘুমাইছে হরিণরা, আর আমরা বন্দি। এইটা হলো প্রকৃতির একটা প্রতিশোধ আমাদের উপর। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, আপনার অনেক মূল্যবান বক্তব্যগুলো তুলে ধরেছেন। আর আপনার মাধ্যমে আমি চাই প্রচার হোক, যেটা আমার ওই যে করেছি, মধ্যবিত্তর জন্য কারো পরিচয় দেওয়া যাবে না, গোপনীয় ভাবে আমরা বাসায় পৌঁছে দিব। যার যে অসুবিধা শুধু খাদ্য সামগ্রী না, আমি আবার রিপিট করতেছি, শুধু খাদ্য সামগ্রী না, মনে করেন কেউ অন্য কোনো অসুবিধায় আছে, শিশু খাদ্যের অসুবিধায় আছে, অসুস্থতায় আছে, সে একটা ডাক্তারি পরামর্শ নেবে, সে অসুস্থ আছে, মনে করেন সে ওষুধ প্রয়োগ করতে পারবে। যদি সব ধরনের সাহায্য সহযোগিতাই মানে আপনারা করবেন, যেমন শিশু খাদ্য, কারো ওষুধের প্রয়োজন, আপনি সব ধরনের।
আপনি কি হটলাইন নাম্বার কি রেডি করে ফেলেছেন? ওইটা শনিবারে প্রকাশ করব। শনিবারে প্রকাশ করবেন। আমি মানুষ নিয়োগ দিয়েছি, শনিবারে আনুষ্ঠানিকভাবে ওইটা দিব। আমি আপনাকেও জানাবো, আলাদা পেইকে জানাবো, ফোন করে নাম্বারটা দিয়ে দেবো। অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্টস অফ বাংলাদেশ আটক সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। অনেক কিছু জানতে পারলাম, আপনার ত্রাণ সম্মুখী সম্পর্কে জানলাম, ট্রাভেল এজেন্সির বর্তমান পরিস্থিতি সম্পর্কেও জানলাম। আপনি অনেক অনেক ভালো থাকবেন, অনেক মানুষের আপনি উপকার করছেন। আসলে এই আপনার সাথে কথা বলে আমারও অনেক ভালো লাগছে যে আপনি এত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, ভবিষ্যতেও ফুটাবেন। অনেক ভালো লাগছে। দুইটা তিনটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ আপনারা নিয়েছেন, যেমন পানশি বাজারের উদ্যোগ। আসলে অনেক ভালো লাগছে শুনে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এবং আপনিও এটা শরীক হন এই মুহূর্তে। আপনার মাধ্যমে আপনার জানা মতে যদি কোনো মধ্যবিত্ত বা ধনী লোক অসহায় না, আপনি আমাকে ফোন করে আপনি ঠিকানা দিয়েন যে ওই লোকটা অসহায়, ওই পরিবারটা অসহায়। এই সহযোগিতা করলে আপনিও এটা শরীক হয়ে গেলেন। আপনাদের এই মহৎ উদ্যোগকে অনেক 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 শুভেচ্ছা। ভবিষ্যতেও অথবা এই যদি মানে সময়টা যদি পার না হয়, আপনারা এই যে সাহায্যগুলো চালিয়ে যাবেন, যার ফলে অনেক মানুষ মানে এই বিপদের দিনে অনেকটাই মুক্তি পাবে। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। একটা জিনিস ছোট্ট করে বলি, আমি কিন্তু আমার শেষ মনে করেন আমারও আর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, আমার আর কিছুই নাই। আমি শেষ খাবারটা ওই লোকে নিয়ে বন্টন করে খাবো। আপনার এই মন মানসিকতা দেখে আসলে অনেক অনেক ভালো লাগছে। আসলে আপনি নিজেও বলছিলেন যে আপনি নিজেও অসুস্থ, এই যে আপনি অসুস্থতার মধ্যেও যে মানুষের মধ্যে কাজ করে যাচ্ছেন, আসলে ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি সবসময় ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন এই অবস্থায়। কারণ আপনাদের মতো এই যে যারা আছেন অনেকেই করোনাতে আক্রান্ত হচ্ছেন, আপনি খুব বেশি সেফে থাকবেন। ধন্যবাদ। জি। দর্শক, আমরা এতক্ষণ ধরে ফোন আলাপটি শুনছিলাম। তিনি এই পরিস্থিতিতে সমাজের বিত্তশালী যারা আছেন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান তিনি করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, সিলটিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।